নমস্কার বন্ধুরা, আমি সুখেন তোমাদের জন্য নিয়ে আসছি আজকে ম্যাথ হাউসে রাশিবিজ্ঞান, দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। তো আমরা লাস্ট ভিডিওতে যৌগিক গড় শেষ করেছিলাম। আশা করি সবাই অবশ্য বুঝেছো, আর চেষ্টা করছি আরও ভালো কিছু বোঝানোর জন্য। আর ভিডিও কোয়ালিটি অনেকের প্রশ্ন ছিল, আজকে আমি ভিডিও কোয়ালিটি যাতে আরও ভালো হয় তার জন্য চেষ্টা করছি। আশা করি আজকে ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো সবার জন্য আজকে রাশিবিজ্ঞানের মধ্যমা শুরু করব। মধ্যমাটা কি হয়? মধ্যমা আমরা যৌগিক করে শিখেছিলাম একটা মান, ধরো একটা ছকের মধ্যে অনেকগুলো মান আছে। যেমন দোকানদারের লাভ যদি বলি, আমি একটা দোকানদার একটা দিন কোনো বিক্রি বাট্টা করছে প্রতিদিন, তার প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 30 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, আমি মনে করছি 10 টাকার উপরে লাভগুলো হচ্ছে। কোনোদিন 20 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন 70 টাকা, হ্যাঁ, আবার কোনোদিন আবার 20 টাকা লাভ হলো, এমন করে লাভগুলো হচ্ছিল। আমি একটা মান ধরলাম, আবার 30 টাকা লাভ হলাম। তাহলে এই মানগুলো যে আছে, এই মানগুলোকে আমি কিন্তু যৌগিক গড় বের করতে পারি। যৌগিক গড় বের করতে গেলে কি করতে হয়? সবগুলো যোগ করে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ, অর্থাৎ 20 প্লাস 50 প্লাস 70 প্লাস 20 প্লাস 30 করে তাকে 1 2 3 4 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ। তার একটা নিশ্চয়ই মান আসবে। এটা যৌগিক গড়ে শিখেছিলাম। ঠিক আছে, গড় মান হিসেবে আমরা করি, সাধারণ ব্যাপারটা, খুবই সাধারণ ব্যাপারটা। এবার আমরা যদি মধ্যমা বের করি, মধ্যমাতে কি হচ্ছে? মধ্যমা বলতে আমরা ঠিক মাঝখানে কোন সংখ্যাটা আছে। আসলে রাশিবিজ্ঞান যে শিখছি, এখানে রাশিবিজ্ঞানে আমাদের মুখ্য যে 3টে অধ্যায় বা যৌগিক গড়, মধ্যমা আর হচ্ছে সংখ্যা পরিমাণ, এই তিনটেই কিন্তু আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ একটা রাশির ঠিক মাঝখানে কোন কোন সংখ্যাগুলো আছে আমরা সেগুলো নির্ণয় করবো। তো যৌগিক গড়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মধ্যমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ঠিক আছে, তো যৌগিক গড়ে কি হচ্ছে? এখানে আমাদের গড় মানটা নেওয়া হচ্ছিল, এভারেজ যে মানটা সেটা হচ্ছে। কিন্তু মধ্যমার ক্ষেত্রে কি বুঝবো? মধ্যমার ক্ষেত্রে আমরা বুঝবো ঠিক মাঝখানে কোন মানটা আছে। এখন তোমরা বলো এখানে মাঝখানে 70 আছে, আসলে কিন্তু তা নয়, মাঝখানে কিন্তু 70 নেই। ঠিক আছে, আমাদের মাঝখান মধ্যে যতগুলো মান আছে সেই মানগুলোর মধ্যমা। এটাই তো আমাদের প্রত্যেকদিন মানগুলো নেওয়া হচ্ছে, একদিন, 2 দিন, 3 নাম্বার দিন। এটা 3 নাম্বার দিন না, এখানে মান বলতে আমাদের কিন্তু প্রথমে সাজাতে হবে। এখানে ছোট বড় আছে, 20 থেকে 50, 70, আবার 20, 30, উল্টা পাল্টা আছে, তাই না? মানগুলো কিন্তু ছোট থেকে বড় নেই। সবার প্রথমে মধ্যমা করতে গেলে আমাদের মানগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজাতে হবে। যেমন আমি এই মানগুলোকে সাজালে কেমন হবে? প্রথমে 20 হবে, এখানে আরো একটা 20 আছে, আবার 20 লিখতে হবে, তারপরে 30 লিখতে হবে, তারপরে 50, তারপরে 70। তাহলে এখন দেখো সংখ্যাগুলো পরপর সাজানো হয়েছে। তাহলে এখন দেখা যাচ্ছে পরপর সাজানো সংখ্যাগুলোর মধ্যে 30 সংখ্যাটা ঠিক মাঝখানে আছে। তাহলে আমাদের মধ্যমা হচ্ছে 30 হবে, মধ্যমা 30 হবে। এটা আমরা স্পষ্টতই বুঝতে পারছি, যেহেতু 5টা মাত্র সংখ্যা আছে। কিন্তু এখানে 5টা সংখ্যা না হয় যদি 50টা সংখ্যা হয়, তখন কি করবো, তাই না? এখানে যদি 5টা সংখ্যা না হয় 50টা সংখ্যা হয়, তাহলে এগুলো সাজাতে হতে সমস্যা হবে, প্লাস এদিকে কতগুলো হবে, এদিকে কতগুলো হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। তাহলে এই জন্য আমাদের কিছু নতুন শিখতে হবে জিনিস, যে সূত্র শিখতে হবে, মধ্যমার সূত্র। তাহলে সূত্রটা কেমন হবে? সূত্রগুলো দেখছি। এই যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে, এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে। ঠিক আছে, অবশ্যই আমরা সাদা সংখ্যাগুলো বুঝবো। এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে। তাহলে এই গুণার সময় আমরা 1 থেকে 5 10 15 যে কোনো নাম্বারের সংখ্যা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে বলবো আমরা পর্যবেক্ষণ সংখ্যা। অর্থাৎ এগুলো কিন্তু পর্যবেক্ষণ করছি আমরা। দোকানে যে লাভটা হচ্ছে আমরা প্রথমে পর্যবেক্ষণ করে দেখছি। প্রথম দিন 20 টাকা লাভ হয়েছে, তারপরে দিন 50 টাকা লাভ হয়েছে, তারপরে দিন 70 টাকা লাভ হয়েছে, এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। তাহলে এগুলো হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক করতে গেলে আমরা প্রথমে দেখব পর্যবেক্ষণ সংখ্যাটা কত সেটা দেখবো। ঠিক আছে, তাহলে পর্যবেক্ষণ যে সংখ্যা সেটা দুরকম হতে পারে। পর্যবেক্ষণ সংখ্যা দুরকম হতে পারে, একটা হতে পারে যুগ্ম, একটা হতে পারে অযুগ্ম। ঠিক আছে, যুগ্ম মানে যেগুলো নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, n দিয়ে না, মানে যে কোনো নাম্বার হতে পারে, যেমন হচ্ছে 1 3 5 7, এগুলো যুগ্ম সংখ্যা হয়। তাই মাথা সরি, যুগ্ম বলতে এখানে আমরা, আচ্ছা, পর্যবেক্ষণ সংখ্যা দুরকম হতে পারে। পর্যবেক্ষণ সংখ্যা দুরকম হতে পারে, একটা যুগ্ম, একটা অযুগ্ম। ঠিক আছে, তাহলে যুগ্ম কোনগুলো? যেগুলোকে 2 এর নাম্বার দিয়ে রাখা হয়, অর্থাৎ জোড়া সংখ্যা 2 4 6 8 10, এগুলো যুগ্ম সংখ্যা হয়ে থাকে। অযুগ্ম সংখ্যা কোনগুলো? অযুগ্ম সংখ্যাকে যে কোনো নাম্বার দিয়ে লিখতে পারি আমি, যেমন 1 3 5 7 এমন করে লেখা হয়। ঠিক আছে, এগুলো সব অযুগ্ম সংখ্যা, লেখা হচ্ছে 2n + 1 দিয়ে।
যাই হোক, তাহলে 1, 3, 5, 7 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, ওটা মনে রাখলেই হবে, আমাদের উদাহরণটা মনে রাখলেই হবে, ঠিক আছে। 12 প্লাস 1 দেখা দরকার নেই। তবে যুগ্ম সংখ্যা কোনগুলো? যুগ্ম সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 এই সমস্ত নাম্বার হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমি এখন দেখবো একটা শ্রেণীর মধ্যে বা একটা ছকের মধ্যে কি কতগুলো নাম্বার আছে। যেমন আগের অঙ্কটা যদি দেখি আমি, তাহলে সেখানে ছিল এরকম 20, 20, 30, 50, 70 এই 5টা নাম্বার ছিল। তাহলে এখানে 5টা মোট সংখ্যা আছে। এখানে তাহলে n এর মানটা কত হবে? n এর মানটা হচ্ছে 5 হবে। n বলতে এখানে পর্যবেক্ষণ সংখ্যাটাকে n দিয়ে লেখা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। পর্যবেক্ষণ সংখ্যাটাকে n দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটা কিন্তু n ই থাকবে। আর এখানে যুগ্ম 2n না 2n প্লাস 1 এটা আমাদের দেখা দরকার নেই। যুগ্ম সংখ্যা মানে 2, 4, 6, 8, 10 সেগুলো। অযুগ্ম সংখ্যা মানে 1, 3, 5, 7 এগুলো সংখ্যা অযুগ্ম সংখ্যা। তাহলে পর্যবেক্ষণ সংখ্যাকে আমরা n দিয়ে লিখি বা চিহ্নিত করি। তাহলে এখানে n মানে 5, ঠিক আছে। তাহলে 5 কি একটা যুগ্ম না অযুগ্ম সংখ্যা? 5 কিন্তু একটা অযুগ্ম সংখ্যা। যেগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো সব যুগ্ম বা জোড়, যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো সব বেজোড় বা অযুগ্ম। তাহলে এখানে দুই রকম সূত্র হবে। যুগ্মর ক্ষেত্রে মধ্যমার সূত্র আলাদা হবে, আর অযুগ্মর ক্ষেত্রে মধ্যমার সূত্র আলাদা হবে। যখন অযুগ্ম সংখ্যা হবে তখন মধ্যমার যে মানটা হবে সেটা এমন হবে n প্লাস 1/2 তম পদ। তম পদ মানে হচ্ছে আমরা যেটাকে বলি 2 নাম্বার 3 নাম্বার এরকম, 2 নাম্বার পদ 3 নাম্বার পদ এরকম। এটা কিন্তু ফিক্সড মান না, মানে মধ্যমা যে n প্লাস 1/2 সেটা না, মধ্যমা হচ্ছে এত নম্বর পদ, ঠিক আছে। তাহলে এটা কেমন হবে? যদি 5 এর সংখ্যাটা করি, 5 তো আমাদের অযুগ্ম সংখ্যা ছিল, তাহলে অযুগ্ম সংখ্যা হলে মধ্যমাটা হবে কত? 5 প্লাস 1/2 করে দেখি, 5 প্লাস 1/2 এত নম্বর পদ, ঠিক আছে। তাহলে 5 প্লাস 1 মানে কত? 6, 6/2 তম পদ। তম পদটা লিখতে হবে, কারণ এটা কিন্তু অনেকে ভুল করে কি অনেকে মধ্যমাটা 6/2 লিখে চলে আসে বা 3 লিখে চলে আসে। 3 কিন্তু মধ্যমা না, 3 নম্বর পদটা হচ্ছে মধ্যমা। 3 নম্বর পদে ঠিক কত আছে আমরা এখানে দেখবো, 1, 2, 3, 3 নম্বর পদে 30 আছে, তাহলে মধ্যমাটা হবে 30, ঠিক আছে। আমাদের গুনতে হবে কত নম্বর পদ সেটা। আচ্ছা, এক সেকেন্ড। এবার আমরা যুগ্ম সংখ্যা বলে দেখবো। যুগ্ম সংখ্যা হলে মধ্যমা কি হবে? যুগ্ম সংখ্যা হলে মধ্যমা যে সূত্রটা হবে সেটা এমন হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, ঠিক আছে। আমি আলাদা করে মাঝখান থেকে ভাগ করে দিলাম। অযুগ্ম সংখ্যার জন্য আলাদা সূত্র, যুগ্ম সংখ্যার জন্য আলাদা সূত্র। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এটা নিতে হবে হাফ, অর্থাৎ এই গড় মানটা নিতে হবে, ঠিক আছে। মানে আমি যদি এখানে সংখ্যাগুলো এখানে যদি আরেকটা সংখ্যা যুক্ত করে দিই, ওটাতে অযুগ্মের জন্য হয়ে গেছে 20, 30, 50, 70 5টা সংখ্যা ছিল, আমি এখানে আরেকটা সংখ্যা 80 যুক্ত করে দিলাম, ঠিক আছে। আমি আরেকটা সংখ্যা 80 যুক্ত করে দিলাম, 20, 20, 30, 50 এরকম হয়ে গেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা হয়ে গেছে। তাহলে এখানে n মানে কিন্তু 6টা সংখ্যা, তাহলে n মানে 6। তাহলে সেক্ষেত্রে মধ্যমাটা এমন হবে n/2 তম পদ, আর তার ঠিক পরের পদটা বোঝার জন্য আমরা বুঝবো কি n/2 প্লাস 1 তম পদ। তার ঠিক পরেরটা মানে 4 নম্বরের পরে 5 নম্বর হয়, তাহলে কি 5 নম্বর মানে 4 প্লাস 1, তাহলে n/2 তম পদ যা হবে তার ঠিক পরের পদটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তাহলে এর উপরে যদি করি আমরা, তাহলে এখানে দেখা যাবে হাফ ইনটু n এর জায়গায় আছে 6/2 তম পদ প্লাস এখানে হবে 6/2 প্লাস 1 এততম পদ, ঠিক আছে। তাহলে 6/2 মানে কত হচ্ছে আমাদের কাছে? 6 অর্ধেক 3, মানে 3 তম পদ, আর এটা তার ঠিক এক বেশি অর্থাৎ 4 নম্বর পদ হবে। এটা একবার লিখে দিবি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। মানে এটা হিসাব করার দরকার নেই, এটা যদি 3 নম্বর হয় এটা 4 নম্বর হবে, এটা 5 নম্বর হলে এটা 6 নম্বরই হবে, এটা ঠিক তার পরের পদটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে 3 নম্বর পদ মনে হবে 1, 2, 3, এটা 3 নম্বর পদ 30, আর 4 নম্বর পদ হচ্ছে 50, এটা 3 নম্বর হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। 3 নম্বর 4 নম্বর 30 আর 50, তাহলে 30 যোগ 50 কত হচ্ছে? হাফ ইনটু 30 আর 50 যোগ করলে 80, তাহলে হয়ে গেল 40, তাহলে অ্যান্সার হয়ে গেল 40। তাহলে যুগ্ম হলে অ্যান্সার 40 বরাবর। তাহলে যুগ্মর ক্ষেত্রে সূত্রটা আলাদা, অযুগ্ম ক্ষেত্রে সূত্রটা আলাদা। যুগ্ম হলে পরে মধ্যমা হচ্ছে এরকম হাফ ইনটু n প্লাস 1/2 n/2 প্লাস 1 প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর অযুগ্ম হলে দুই সূত্র সোজা একটা n প্লাস 1/2 তম পদ।
ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এখন আমরা একটা অঙ্ক করে দেখবো কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, বসে দেখি 26.2 এখানে মধ্যমা আছে। তাহলে আমি মধ্যমার 3 নম্বর অঙ্কটা শুরু করেছি। দেখো এখানে 14 জন ছাত্রের বয়স দেওয়া আছে, কোশ্চেনের ফলে দেখা দেবো। এখানে 14 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে এখানে, অর্থাৎ বিভিন্ন রকম বয়স দেওয়া আছে। কোনো জনের বয়স 42, কোনোটা 51, কোনোটা 56, 45 এমন করে বিভিন্ন রকম বয়স দেওয়া আছে। আমাদের বের করতে বলছে এদের ঠিক মধ্যমা কত হবে, অর্থাৎ ঠিক মাঝখানের বয়সটা ঠিক কত, আর কি অ্যাভারেজ নাম্বার না, কিন্তু গড় বয়স বের করতে পারবে সবার। আমাদের বের করতে বলছে মাঝখানের ঠিক, অর্থাৎ সবচেয়ে মাঝখানের বয়সটা কত হবে। অর্থাৎ দেখো তোমরা এরকম ভাবতে পারো তোমাদের বাড়িতে 3 জন ভাই বোন আছে, তাহলে মাঝখানে কি হবে, অর্থাৎ ঠিক আছে, মানে সবচেয়ে ছোটও না সবচেয়ে বড়ও না, মিডিলে যে হবে মেজো। তাহলে আমাদের মধ্যমা বলতে আমরা মেজো জন বের করবো, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট হবে না সবচেয়ে বড় হবে না, সে ঠিক মাঝখানে হবে। এইখানে কয়েকটা হবে, এখানে কয়েকটা হবে। তাহলে এইখানে যে অঙ্কগুলো নাম্বারগুলো দেওয়া আছে, এখানে বয়সগুলো যে দেওয়া আছে, বয়সগুলো কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে, তাই না, কোনোটা ছোট কোনোটা বড়। তাহলে আমি এখানে যদি মাঝখানের সংখ্যাটা বেরো করে ফেলি, সেটা কিন্তু আসল মাঝখানে হবে না। হয়তো মাঝখানে করতে গেলে 60, 59 আমার একটা নাম্বার আসবে, সেটা কিন্তু অ্যাকচুয়াল মধ্যমা হলো না, ঠিক আছে। আমি তোমাকে বলা হলো 3 জন বা 5 জন ভাই বোন আছে একটা বাড়িতে। তাহলে 5 জন ভাই বোনের মধ্যে কারো বয়স 5, কারো বয়স 7, কারো বছর 11, কারো 3, কারো আবার 9 করে দেবো, ঠিক আছে। তাহলে এদের মাঝখানে বয়স কি হবে? এখন তুমি যদি বলো 11 বছর বয়স যে সে হচ্ছে মিডিলের সন্তানটা, তাহলে তো হবে না, কেননা আমাদের বোঝা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 11 বছর বয়স, সবচেয়ে ছোট হচ্ছে 3 বছর বয়স। তাহলে এই কিন্তু মাঝখানের সন্তানটি নয়। তাহলে মাঝখানে কি হবে সেটা করতে গেলে আমাদের প্রথমে সাজাতে হবে। প্রথমে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, ছোট থেকে বড় যাবো। তারপরে দেখা যাচ্ছে মাঝখানের বয়স হচ্ছে 7। তাহলে 7 বছর যার বয়স সে মাঝখানে আছে, এমন করে ব্যাপারটা ভাবতে হবে। তাহলে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু সাজানো নেই। তাহলে আমি এগুলোকে সাজাবো, সেটা করে সাজিয়ে পাই। সেটা তুমি বড় থেকে ছোট সাজাতে পারো, আবার ছোট থেকে বড় সাজাতে পারো। আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। তাহলে সাজানোর সময় দেখবো সবচেয়ে ছোট এখানে 42 নম্বরটা আছে, 42টা লিখে দিলাম। তারপরে আছে 45, এখানে 45 লিখে দিয়েছি। 45 আরো একটা আছে, সেটাও লিখে দিয়েছি 45 দুটো, ঠিক আছে। তারপরে আছে 45 এর থেকে বড় কত আছে 50, 50 ও সরি 50টা নেই, তাহলে 50টা হবে না, 50 এখানে নেই, তাহলে 50টা হবে না, ঠিক আছে। তারপরে 51 আছে, 51 লিখলাম। তারপরে 52 আছে, 52 লিখলাম। তারপরে আছে 54, 54 লিখলাম। তারপরে 55 লিখলাম, ঠিক আছে। তারপরে 56 লিখলাম, 56। তারপরে 58, 58 লিখলাম, 59 লিখলাম। 60 একটা আছে, দুটো আছে, 60 লিখে দিয়েছি। 62, 62 এখানে আছে 62। তারপরে 64, দেখো সবকটা দেখে দেওয়া হয়ে গেছে, মানে সবকটা দেখা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার আমরা সবকটা ছোট থেকে বড় শিখে গেছিলাম। এখন আমাদের দেখতে হবে এখানে ঠিক কতগুলো নম্বর আছে। গুণে দেখলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 খানা নাম্বার আছে। তাহলে এখানে পর্যবেক্ষণ সংখ্যা যেটাকে আমরা n দিয়ে লিখছিলাম সেটা 14টা হচ্ছে, 14। তাহলে 14টা কি যুগ্ম সংখ্যা না যুগ্ম সংখ্যা সেটা আমাদের দেখতে হবে। 14 হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যাটা ঠিক কি হয়, যুগ্ম সংখ্যা হলে আমাদের মধ্যমাটা কি হয়, তাহলে সুতরাং মধ্যমা সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যুগ্ম সংখ্যা হলে যে মধ্যমা হয় সেই মধ্যমাটা কেমন হবে, হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। দেখো একটা কথা মনে রাখবে, সূত্রটা মনে রাখার সুবিধার জন্য, কখনো আমরা যখন গুনি তখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এমন করে কিন্তু গুনি, পদের নাম্বারটা হবে 1 নম্বর 2 নাম্বার 3 নাম্বার এভাবে গুনতে হবে। কখনো 1-এর পরে 1.5, 2, 2.5 এমন করে গুনতে হবে না। তাহলে যখন এগুলোকে 2 দিয়ে ভাগ করা হবে তখন ভাগফলটা যেন মিলে যায় সেরকম নাম্বার হবে, ঠিক আছে। এখন তুমি অযুগ্মের ক্ষেত্রে যদি সূত্রটা বসে দাও যে 3/2, তাহলে তো ভাগ করা যাবে না। আবার অযুগ্মের ক্ষেত্রে যদি এই সূত্রটা বসাও যে যুগ্মের ক্ষেত্রে যদি n+1/2 যদি যুগ্মের ক্ষেত্রে বসাও, তাহলে 2+1 বা 2+1/2 যদি হয়ে যায় তাহলে 3/2 হবে। এটা কিন্তু কাজ করা যাবে না, মানে এখানে যে n/2 করবে বা n+1/2 করবে সেটা যেন ভাগ মিলে যায়, যদি যেন ভাগ মিলে যায়, তাহলে সেটা মনে রাখতে কিন্তু তুমি মনে রাখতে হবে অযুগ্মের ক্ষেত্রে কোন সূত্র হবে আর যুগ্মের ক্ষেত্রে কোন সূত্রটা হবে। তার মানে অযুগ্মের ক্ষেত্রে সবসময় একটা +1/2 হবে, আর যুগ্মের ক্ষেত্রে সরাসরি কিন্তু ভাগ হবে n/2 +1, ঠিক আছে।
এটা মনে রাখার সুবিধা করতে পারো। তাহলে মধ্যমা কি হচ্ছে এখানে n/2 তম পদ, n এখানে আমাদের 14, তাহলে 14/2 তম পদ, এটা 14/2 প্লাস 1 এততম পদ, কত হচ্ছে তাহলে 14 7তম পদ, এটা তার থেকে এক বেশি অর্থাৎ 8তম পদ হবে 7। তাহলে এখানে 7তম পদ আর 8 নম্বর পদ লিখতে হবে। 7 নম্বর পদ কোথায় এখানে 7 নম্বর পদ দেখি যদি আমরা, তাহলে 55, 8 নম্বর পদে 56 আছে, তাহলে হাফ ইন্টু 55 প্লাস 56, তাহলে পাওয়া যাচ্ছে হাফ ইন্টু 111, 101 পাওয়া যাচ্ছে, 111 অর্থাৎ 55.5, এটা হচ্ছে মধ্যমা পাওয়া যাবে 55.5। তাহলে আমাদের বলতে হবে যে ঠিক যুগ্ম লেভেলের সূত্রটা বসাবো আমরা, তাহলে 7 নম্বর পদ, তারপরে ঠিক তারপরে হয়ে যাচ্ছে 7 পরে 8 হয়, তাহলে 1 2 3 4 5 6 7 নম্বরে 55 আছে, 8 নম্বরে 56 আছে, তাহলে 7 নম্বর পদে বসালাম 55, 8 নম্বরে 56, ঠিক আছে 55 7 নম্বরে, 8 নম্বরে 56 বসিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসলো, ভাগটা করে অ্যান্সার করে আসলো, ঠিক আছে। আর অযুগ্ম হলে জানি অযুগ্ম হলে কোন সূত্র হয়, অযুগ্ম হলে সূত্র হয়ে যাবে আমাদের n+1/2 এত নম্বর পদ। এই দুটো সূত্র দিয়ে আমাদের কিন্তু বেসিক কাজটা আমাদের চলে যাবে, অর্থাৎ কিনা মধ্যমা কি করে বের করতে হয় একটা লম্বা এরকম ছক থেকে বা মান থেকে, সেটা আমরা করতে পারবো। কিন্তু আমাদের কিন্তু সাধারণত এই সমস্ত অঙ্ক খুব কমই থাকবে, শর্ট কোশ্চেন গেলে পড়ে থাকতে পারে, কিন্তু একটু হাই কোয়ালিটি যখন দেখবো আমরা, তখন দেখবো একটা শ্রেণী ছক থাকবে যেখানে পরিসংখ্যা থাকবে আর মান থাকবে, যেমন আমরা আগে পড়েছিলাম। তো পরিসংখ্যা থাকবে আর কিছু মান দেওয়া থাকবে, সেই পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে আমাদের মধ্যমা বের করতে হবে। তাহলে একটা পরিসংখ্যা বিভাজনের অঙ্ক আজকে করে দিই। তারপর এখানে একটা 5 নম্বর অঙ্ক আমরা ঢুকেছি, ওজন এবং ছাত্র সংখ্যা দুটো দেওয়া আছে, সেটা আমরা লিখে দিয়েছি। বইয়ের মধ্যে এমন প্রশ্নের সংখ্যা আছে, বিভিন্ন রকম স্কুলের একটা ছাত্র বা 70 জন ছাত্র আছে স্কুলে, বই মনে করো 70 জন ছাত্রের মধ্যে স্কুলের এরকম তাদের বয়স দেওয়া আছে, কারো 43 44 45 46 47 48 49 50 বিভিন্ন রকম বয়স, 43 ওজন কিলো আর কি, 43 কিলোগ্রাম ওজন আছে 4 জন ছাত্রের, 44 কিলোগ্রাম আছে 6 জন ছাত্রের, 45 কিলোগ্রাম 8 জন ছাত্রের, এমন করে ওজনগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এই ছক থেকে আমাদের বের করতে হবে মধ্যমা। দেখো এখানে আমাদের একটু অন্য ব্যাপারটা ভাবতে হবে, মনে করো এই যে ছকটা আছে, এই ছকটা কিন্তু লম্বা করে লিখতে আমরা, তাহলে 43 কে 4 বার লিখতে হবে। তাহলে আমাদের আগের অঙ্কটা কিন্তু লক্ষ্য করবে, একটা প্রথমেই অঙ্ক করেছিলাম 20 দুইবার লিখেছিলাম, তাই না? তাহলে 20 দুইবার 2 লিখেছিলাম, তাহলে এখানে 43 4 বার লিখতে হবে, 44 6 বার লিখতে হবে, মানে এরকম 43 43 43 43 4 বার লিখলাম। তাহলে 44 কে 6 বার, একবার 2 বার 3 বার এরকম করে লিখতে হবে। তাহলে অনেক সংখ্যা হয়ে যাবে, তাই না? অনেকগুলো সংখ্যা হয়ে যাবে, প্রায় 70টা সংখ্যা আছে এখানে, মানে ঠিক অনেকেই লিখতে হবে। তাহলে এতগুলো সংখ্যা বারবার লিখতে অনেক লিখতে হবে। তো অত সংখ্যা না লিখে আমাদের এই রাশি বিজ্ঞানের ব্যাপারটাই কিন্তু এখানে মুখ্য, আমাদের এখানে যে আমরা অনেক সংখ্যাকে আমরা অনেক ছোট একটা ছকের মাধ্যমে লিখে ফেলতে পারি। হ্যাঁ, অনেকগুলো সংখ্যা আছে যেগুলো একই রকম সংখ্যা, সেগুলোকে আমরা আলাদা করে 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 একটা ছকের মধ্যে অনেকগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে 43 কে 4 বার লিখতে হবে, 44 6 বার, সেগুলো না লিখে আমরা লিখে ফেলছি কি 43 কিলোগ্রাম ওজন আছে 4 জন ছাত্রের, 44 আছে 6 জন ছাত্রের, 45 আছে 8 জন, এমন করে দেওয়া আছে। তাহলে এইখান থেকে যে মধ্যমা বের করতে হবে, সেই মধ্যমাটা কি করবো? তাহলে আমাদের ওইভাবে লেখা কিন্তু কোনো দরকার নেই, আমরা একজন নতুন একটা ছক তৈরি করবো, যার নাম হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এগুলো সব পরিসংখ্যা দেওয়া আছে, এখানে আমরা আরেকটা ছক তৈরি করবো, তার নাম হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা একটা ছক বড় রাখবে, ছকটা ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা, যারা নামটা চেনো তারা চেনো, যারা চেনো না তাদের জন্য বলছি। ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে এই পরপর সংখ্যাগুলোকে আমাকে যোগ করতে হবে। 4 যে আছে, 4কে আমরা ঠিকই লিখলাম, 4-এর উপরে তো কেউ নেই, তাহলে 4কে 4-এ লিখতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার পরের সংখ্যাটা তার আগের সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে, এমন কোনাকুনি যোগ করতে হবে, ঠিক আছে? 4-এর সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে 4 + 6 = 10। এটাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রম মানে কি? পরপর, পরেরটা যোগ করতে হবে, তারপরটা 3টাই যোগ করতে হবে, তারপরে 4টাই যোগ করতে হবে, এরকম। তো প্রথম যদি যোগ করে ফেলেছি 4 + 6 10 হয়েছে, তাহলে তারপরটা 10 + 8 18 হবে,
10 তো আমরা এখানে লিখেছি, তাহলে এই 10 প্লাস 8 সমান সমান 8 এখানে লিখব। ক্রম মানে পরপর, যেমন স্কুলের ক্রমিক সংখ্যা হয়, ক্রমিক নম্বর হয়, রোল নাম্বার পরপর, ঠিক এরকম ক্রমিক বলতে পরপর, সেই পরপর যোগ করতে হবে, সেটি হচ্ছে ক্রমযৌগিক। তাহলে 4 এর সঙ্গে 6 যোগ করলাম 10 হলো, 10 এর সঙ্গে 8 যোগ করবো 18 হবে, 18 এর সঙ্গে 14 যোগ করবো, তাহলে হয়ে যাবে হচ্ছে 32। এমন করে পরপর যোগ করতে হবে, 32 প্লাস 12 44, 44 প্লাস 10 তাহলে হবে 54, 54 প্লাস 11 তাহলে হবে 65, আর লাস্টেরটা 65 প্লাস 5 তাহলে হয়ে যাবে 70। তাহলে মোট 70টা আমাদের সংখ্যা আছে, ঠিক আছে? খেয়াল করবে 70টা সংখ্যা আছে, তাহলে 70টা সংখ্যার গড় মান আমাকে মধ্যমা বের করতে হবে। কি করে করা যায়? দেখো, লাস্টে যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে আমাদের n, ঠিক আছে? লাস্টে যে সংখ্যাটা আসলো এটা কিন্তু আমাদের n, এটাকে আমাদের n লিখতে হবে, পর্যবেক্ষণ সংখ্যা। তাহলে আগের মতো এই প্রথমে এখানে করবো, আগের মতো ঠিক করবো না, এখানে একটু অন্যভাবে করবো। তাহলে এখানে n বা পর্যবেক্ষণ সংখ্যা সমান সমান হচ্ছে 70, তাহলে n/2 কত হচ্ছে? n/2 70 এর অর্ধে অর্থাৎ 35 হচ্ছে, ঠিক আছে? n/2 করবো ডাইরেক্ট, ঠিক আছে? যাই আসবে আমরা তার অর্ধেক করবো। তাহলে 35 হচ্ছে n/2, তাহলে আমাদের লিখতে হবে 35 এর ঠিক বেশি, 35 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা। 35 এর ঠিক বেশি কত আছে এখানে দেখো, 35 নিলে হবে না, 35 এর ঠিক বেশি নিতে হবে। এখানে এগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা 4 10 18 32 44 এরকম আছে, তাহলে এখানে 32 একটা ক্রমযৌগিক পরিসংখ্যা, তো সেটা কিন্তু 35 এর থেকে কম, আমাদের নিতে হবে 35 এর ঠিক বেশি। তাহলে এখানে 35 এর থেকে বেশি আছে 44, এটা হচ্ছে আমাদের 35 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে 44। এই 44 এর সঙ্গে যেই নাম্বারটা থাকবে ওজন, সেটাই কিন্তু আমাদের মধ্যমা হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করতে হবে। তাহলে 44 এ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 35 এর ঠিক বেশি, 35 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 44 হলো। 35 এর পরে 36 37 সেগুলো নেই, থাকলে সেটাই হতো 36, তাহলে 36 হতো, 36 তো নেই, তাহলে 44 এর 44 লিখতে হবে। তাহলে 44 এর সঙ্গে যে আসল নাম্বারটা ছিল ওজন, সেটা ছিল 47, তাহলে সুতরাং নির্ণেয় মধ্যমা সমান সমান 47। তাহলে এইভাবে করতে হবে অঙ্কগুলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো, যে পাঁচটা আমরা যেটা করলাম, যেগুলো বুঝতে পারছো ভালো কথা, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। আর ভিডিও কোয়ালিটি আশা করি আজকে ঠিকঠাকই আছে। তো একটা কথা হচ্ছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের জানাবে, সাবস্ক্রাইব করবে। আর আমার অনলাইনে ক্লাস হয়, সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হয়, সোম বুধ শুক্র। যারা অনলাইনে ক্লাস করতে চাও, 3টে সাবজেক্ট পড়াই, ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স বায়োলজি, 3টেই পড়ানো হয়। তো যারা করতে চাও বা ইচ্ছুক থাকো অনলাইনে ক্লাস করানোর জন্য, তারা 8759161588 এই নম্বরে যোগাযোগ। তাহলে আমার অনলাইনে ক্লাস এই নম্বরে যোগাযোগ করবে যদি অনলাইনে ক্লাস করতে চাও তোমরা কেউ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলেই বুঝবে। আর 7 দিনের ট্রায়াল করতে পারো, যদি মনে করো যে পড়বো কিনা সন্দেহ আছে, ভালো লাগবে না লাগবে, তোমরা 7 দিন ট্রায়াল করে দেখতে পারো। গুগল মিটে ক্লাস হবে, যদি ভালো লাগে তবে কন্টিনিউ করবে, নাহলে করবে না, সেটা তোমাদের ইচ্ছা। তবে ট্রাই করতে পারো 7 দিনের জন্য, ঠিক আছে? অনেকে করছে, তোমরা নেক্সট দেখো। ওকে, আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও আবার আসবে খুব শীঘ্রই, 2 দিনের মধ্যে। ওকে, থ্যাংক ইউ।